হ্যালো বন্ধুরা, আমি দিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন? হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। আমি দিচ্ছু, আর আজ আমি আপনাদের কলকাতা থেকে একটা ঘটনা শোনাবো। একটা অবিশ্বাস্য, আশ্চর্য আর ভয়ঙ্কর ঘটনা। ঘটনা যা আমি আমার এক বন্ধুর কন্ট্যাক্ট থেকে পেয়েছি। আর এইটা যে মেয়ের সাথে ঘটেছে, আমি ঘটনাটা তার কাজিন ভাই শাহবাজের থেকেই শুনেছি। এই ঘটনাটা ঘটেছিল কলকাতার পার্ক সার্কাসে। আর আপনাদেরকে এই ঘটনাটা আমি শাহবাজের পয়েন্ট অফ ভিউ থেকেই শোনাবো আজকে। আমি শাহবাজ, আর একদিন রাত বেশ ৯টা নাগাদ আমার আন্টি আমাকে ফোন করে। তারাও পার্ক সার্কাসেই থাকে। আন্টি আমাকে ফোনে বলে তাড়াতাড়ি তাদের বাড়ি আসতে, কারণ আমার বোনের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আমি কথা শুনে ভাবলাম জ্বর বা কিছু হয়েছে, কিন্তু যখন আমি তাদের বাড়ি পৌঁছালাম তখন বাড়িতে হুলস্থুল পড়েছে। আমি গিয়ে যা দেখলাম, প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি দেখছি আমার বোন জোরে জোরে চিল্লাচ্ছে, আর আবার মাঝে মাঝে সবাইকে দেখে হাসছে। আমি দেখছি আমার বোনকে আমার আন্টি, আঙ্কেল আর তাদের পাড়ার লোকেরা ধরে রাখতে পারছে না। আর আমার বোনের গলার থেকে মেলি গলার সাথে সাথে ছেলেদের ভারী গলা ভেসে আসছে। এই সব কিছু রাত 11টা অবধি চলল। আর হঠাৎ করে আমার বোন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন সবাই একদম চোখে জল নিয়ে বসলো। আমার আন্টি চোখ মুছতে মুছতে মেঝেতে বসে পড়ল আর বলতে লাগলো, আমার তো একটাই মেয়ে, এর কিছু হয়ে গেলে আমি কোথায় যাব? কোনোভাবে সেই রাতটা কাটলো। পরের দিন সকালে আন্টি আমাকে বলল, শাহবাজ, কাল রাত্রে যেটা তুই দেখেছিস ওটার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটেছিল। যখন তুই আসিসনি তখন ওর বডিটা বেডের উপরে বসে নামাজি পজিশনে ছিল, আর সে শরীরটা সামনে পিছনে করে যাচ্ছিল। চোখগুলো একদম উল্টে গেছিল, আর তার ভয়েস ওটা ছেলের মতন হয়ে গেছিল। আর খালি বলছিল, তোরা সবাই আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। এইসব দেখে আমার আন্টির ডাউট হয়েছিল যে এটা সাধারণ কিছু না। তো আন্টি কৌতূহল বশে আমার বোনের ব্যাগটা চেক করে, আর ব্যাগ চেক করাতে দেখে ব্যাগের ভিতর থেকে মেয়েদের একটা লম্বা ঝুঁটি বেরিয়েছে। ওই ঝুঁটিটা আমাকেও দেখালো। ওই ঝুঁটিটা আন্টি নিজের হাতে একটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ধরেছিল, আর ওই ঝুঁটির থেকে একটা অসহ্যকর নোংরা গন্ধ আসছিল। ঝুঁটিটা দেখাতে দেখাতে আন্টি আমাকে বলে, শাহবাজ, আমার ভীষণ ভয় করছে রে, এটা না কেউ সুলেমানি তন্ত্র করেছে, সুলেমানি তন্ত্র। এইসব শুনে আমরা সবাই মিলে আমার বোনকে পার্ক সার্কাসেই কাছের এক মসজিদে নিয়ে গেলাম, মৌলভী সাহেবের কাছে। সে কি গায়ের জোর আমার বোনের! 4-5জন ছেলেরা মেরে ধরে থাকতে পারছি না, আর খালি চিল্লাচ্ছে যে আমি যাব না, আমি মসজিদের ভিতরে যাব না। তাও কোনোভাবে আমরা সবাই মিলে আমার বোনকে টেনে হিঁচড়ে মসজিদের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব ওকে দেখে দুয়া পড়ে একটা জল খেতে দিল। সে কি রাগ আমার বোনের চোখে! হঠাৎ করে চোখটা উল্টে গেল আর চোখটা কালো পড়ে গেল। ও বলছে আমি এই জলটা খাবো না। আমরা সবাই মিলে কোনোভাবে ওকে জলটা খাওয়ালাম, আর জলটা খাওয়াতেই আমার বোনের গলা দিয়ে একটা পুরুষ কণ্ঠস্বর বেরিয়ে আসলো। চিৎকার করছিল সেই কণ্ঠস্বর, কি দিয়ে খাওয়ালি আমাকে, আমার শরীর পুরো জ্বলে যাচ্ছে। এরকম 1-2 মিনিট চিল্লে যাচ্ছিল সেই কণ্ঠস্বর। আর চিল্লাতে চিল্লাতে হঠাৎ করে আমার বোন মেঝেতে অজ্ঞান হয়ে গেল আবার। আমার বোনের অজ্ঞান হয়ে যেতেই মৌলভী সাহেব আমাদেরকে বললেন, আপনাদের মেয়ের ভিতরে একটা অশুভ জিন চালান করা হয়েছে। এই জিন নিজের নামও বলবে না,
আর কে তাকে চালান করছে সেটাও বলবে না। আমার যা করার ছিল আমি সবই করেছি। আজকের রাতটা যেইভাবে আপনারা কাটান, কিন্তু আপনারা জিনটাকে যেইভাবে ওকে এর থেকে বের করুন, নয়তো এই জিন আপনাদের মেয়েকে মেরে দেবে। আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দিচ্ছি, মুসলেন্দপুরের। এটা একটা গ্রাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওখানে এক বড় মৌলভী সাহেব আছে, ওর কাছে নিয়ে যান, সেই যা করার করবে। তারপর থেকে শুরু হলো আমাদের সেই ভয়ঙ্কর রাতগুলো, যেটা এখনো আমি যখন ভাবছি আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে, আমার শির দ্বারা বয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। আগামী দিন সকালে আমরা একটা ট্যাক্সি বুক করলাম মুসলেন্দপুর যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে লেট হচ্ছিল। আমাদের বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল। ট্যাক্সি ড্রাইভার যখন লোকেশনটা শুনলো তখনই বলল, দাদা ওই সাইডে একটা জায়গা আছে, রাতে গাড়ি নিয়ে যাওয়া ভালো না, পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। অনেক অশুভ ঘটনা ঘটে সেই রাস্তায়। কিন্তু আমরা আর উপায় দেখলাম না কোনো। বোনের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল, ওর চোখের নিচে কালো হয়ে গেছিল, যেন কেউ কয়লা ঘষে দিয়েছে। ওর শরীরটা ঠান্ডা হয়েছিল একদম। আমরা কোনোভাবে ট্যাক্সি ড্রাইভারকে বোঝালাম, দাদা আমাদেরকে আজকে পৌঁছাতেই হবে মুসলেন্দপুর, না তো আমার বোনকে বাঁচানো যাবে না। ট্যাক্সি ড্রাইভারও দয়া খেয়ে কোনো উপায় না দেখে আমাদেরকে নিয়ে বেরোলো। ট্যাক্সিটা চলতে চলতে যখন বিটি রোড ক্রস করলো, কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার বোন গাড়ির মধ্যে চিল্লে উঠল আর ড্রাইভারের দিকে হাত বাড়ালো ড্রাইভারকে ধরবে বলে। আমরা বোনকে ধরে বসলাম টাইট করে। ড্রাইভার ভয় পেয়ে ব্রেক মেরে দিল। কোনোভাবে ট্যাক্সিটা ইলেকট্রিক পোস্টে লাগতে লাগতে বাঁচালো। ওইটার পর থেকে মুসলেন্দপুর পর্যন্ত সব রাস্তাতে ওর বডি একবার শান্ত হচ্ছে, একবার রেগে রেগে ছিটকে দিচ্ছে সবাইকে, গাড়ির মধ্যে চিল্লাচ্ছে, নিজের মাথাটা ড্রাইভারের সিটে বারবার ঠুকছে, আর একই কথা বলছে, এই মেয়েকে আমি নিয়ে যাব, যেইভাবে হোক আমাকে নিয়ে যেতেই হবে। আর অদ্ভুত গলার থেকে একটা শব্দ বের করছে বারবার। সেই দিন মুসলেন্দপুর পৌঁছাতে পৌঁছাতে সত্যি অনেক রাত হয়ে গেল। যখন মুসলেন্দপুর পৌঁছালাম তখন বাজে রাত 9টা বা 9:30 বাজে। আমরা গিয়ে দেখি ওখানে আরও লোক দাঁড়িয়ে আছে। ওই মৌলভী সাহেবের কাছে লোকেরা নিজের ফরিয়াদ নিয়ে আসে, দূর দূর থেকে এসছে। সবার একই ব্যাপার। যতক্ষণে আমার বোনের সময় হলো তখন বাজে রাত 1টা। আমার বোনকে মৌলভী সাহেবের সামনে বসানো হলো। মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করলে, তোর নাম কি বল। আমার বোন কোনো উত্তর দিল না। তো মৌলভী সাহেব ধোয়া পড়া একটা জল আমার বোনের মুখে ছেটালে। হঠাৎ করে আমার বোনের গলার থেকে একটা পুরুষের কণ্ঠস্বর বেরিয়ে আসলো, আর সে চিল্লিয়ে বলল, তুই কিছু করতে পারবি না, এই মেয়েকে আমি নিয়ে যাবই। মৌলভী সাহেব তার মাথায় হাত দিল, মানে আমার বোনের মাথায় হাত দিয়ে বলল, তোকে এই শরীর ছাড়তেই হবে। এই বাচ্চা মেয়েটা তোর কোনো ক্ষতি করেনি, ওকে কেন ধরেছিস। তখন আমরা যা শুনলাম তাতে আমাদের পায়ের তলার থেকে মাটি সরে গেল। আমার বোনের গলার থেকে একটা পুরুষের কণ্ঠস্বর বেরিয়ে আসলো, আমি তো ধরতে চাইনি এই মেয়েকে, আমাকে পাঠানো হয়েছে, চালান করা হয়েছে আমাকে। আমাকে যদি তুই এর ভিতর থেকে বের করেও দিস আমি আবার ফিরে আসব, কেন কি তারা আমাকে আবার পাঠাবে। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে তোকে। বলতে, নাম বলতে পারবো না, নাম বলার অনুমতি নেই আমার। আমার কষ্ট হচ্ছে শরীরের ভিতর থাকতে, ওরা বারবার আমাকে পাঠাবে। তো এই মেয়েটাকে যতক্ষণ না আমি মারছি, নিজের সাথে নিয়ে যাচ্ছি রাতটাকে, ততক্ষণ আমার মুক্তি নেই। এই সব কথা হতে হতেই হঠাৎ করে দেখলাম মৌলভী সাহেব একটা তাবিজ নিয়ে আমার বোনের গলায় বেঁধে দিল, আর দেখতেই দেখতে আমার বোন আবার অজ্ঞান হয়ে গেল। তারপর মৌলভী সাহেব আমাদেরকে বললেন সেই জিনের নাম, যে আমার বোনের ভিতরে আছে। নামটা আমি এখানে বলতে পারবো না আজকে,
কেন কি আমাদের ধর্মে তার নাম মুখে নেওয়া যায় না, উচ্চারণ করা যায় না। মৌলভী সাহেব বললেন, আপনাদের মেয়ের ভিতরে যে আছে সে এক অশুভ জিন। আপনাদের মেয়েকে না নিয়ে যাবে না সে। তো আমি যে তাবিজটা ওর গলায় বেঁধেছি, এই তাবিজ যতদিন ওর গলায় থাকবে আপনাদের মেয়ে সুরক্ষিত। হ্যাঁ, প্রবলেম হবে, অনেক অসুবিধা আসবে, আপনাদের অনেক ভুগতে হবে, এখনো ভোগা বাকি আছে, কিন্তু আমি চেষ্টা করছি আমি কি করতে পারি এখান থেকে। আপনারা কলকাতায় ফিরে যান, আমি কিছুদিন পরে আপনাদেরকে জানাবো, ফোন করব আপনাদেরকে আর বলবো যে কি করতে হবে। পরের দিন সকালে সেই ট্যাক্সিতে আমার বোনকে আমরা বাড়ি নিয়ে আসলাম আবার। আর মৌলভী সাহেব তারপরে কোনো ফোনও করেনি। আমরা অনেকবার ফোন করেছিলাম ওনাকে, কেন কি বাড়িতে অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু উনি ফোন ওঠাননি। আমরা ভাবলাম যে হয়তো আমাদেরকে নিজেদের হালেই ছেড়ে দিয়েছে। যেদিন আমরা মুসলেন্দপুর থেকে বাড়ি ফিরলাম সেই দিন সন্ধ্যের থেকেই আমাদের প্রবলেম শুরু হলো। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার থেকে শুরু হতো, ঠিক টাইম ধরে রাত 11:30 অবধি চলতো এইসব। আমার বোন চিৎকার করতো। সূর্য ডুবে গেলেই আমার বোনের ছায়া বদলে যেত, তার চোখ ধীরে ধীরে কালো হয়ে যেত, আর তার হাত পায়ে একটা অজানা শক্তি দেখা দিত। 4-5 জন মিলে পাড়ার লোকেরা ধরেও তাকে রাখা যেত না। আমি নিজের চোখে দেখেছি ওর শরীরটা খাটের উপরে স্ট্রেচ হয়ে যেতে, যেন ওর হাত পা মরে যাচ্ছে। মনে হতো এক্ষুনি হলেই ওর শরীরটা হাওয়ায় ভেসে উঠবে। এত কিছু দেখেছি। ওর গলার থেকে পুরুষের কণ্ঠস্বর বেরোতো, আর ওই শরীরটা যখন স্ট্রেচ হয়ে যেত, ওই স্ট্রেচ অবস্থায় আমাদের দিকে হাসতো সে, মাথাটা ঘুরিয়ে। সেই বীভৎস চোখ, কালো, আমাদের দিকে তাকিয়ে খালি একই কথা বলতো, এই মেয়েকে আমি নিয়ে যাব, এই মেয়েকে আমি নিয়ে যাবই। প্রত্যেক দিন এই একই জিনিস চলেছে পুরো 1.5 বছর, আর আমরা কিছু করতে পারছিলাম না। আমার বোনের সারা শরীরে খালি পিন ফোটানো ছিল, বাড়িতে খালি স্যালাইন চলতো, কিন্তু তাতে কি লাভ? প্রত্যেক দিনের একই গল্প। 7টার থেকে শুরু হবে রাত 11:30 অবধি। আমরা শুধু দেখতাম ওর কষ্টটা, আমাদেরও অনেক কষ্ট হতো ওকে দেখে। ওর শরীরটা কঙ্কালসার হয়ে যাচ্ছিল, কিছু খেত না, আর রোজ সন্ধেবেলা ওই একই জিনিস, আর খালি হাসতো। আর আমাদেরকে বলতো কিচ্ছু করতে পারবি না, আমি একে খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাব তোদের থেকে দূরে। কখনো নিজের হাত দিয়ে নিজের গালকে খামচাতো, কখনো আমাদেরকে মারতে আসতো। আর রাতটা কাটলেই পরের দিন সন্ধ্যার থেকে আবার ওই ভয়ঙ্কর রাতগুলো ফিরে আসতো। 1.5 বছর পরে হঠাৎ যখন আমরা সব আশা ছেড়ে দিয়েছি, একদিন মুসলেন্দপুর থেকে সেই মৌলবী এলেন আমাদের বাড়িতে। আমরা দেখে অবাক। ওনার নাম ছিল হাফিজ রহমান। এখন বলছি, ওনার কথা ছিল এই শরীর থেকে এই জিনকে বের করা যাবে না। আমি আপনাদেরকে এতদিন কোনো কন্ট্যাক্ট করিনি, কেন কি আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এই মেয়েটাকে বাঁচানোর, কিন্তু আজ পেয়েছি। ওনার কথা অনুযায়ী যা বুঝলাম, তিনি বললেন এই জিনকে বের করা যাবে না এত সহজে। আপনার মেয়ের ভিতরে অন্য একটা জিন চালান করতে হবে, যে সেই বাজে জিনকে, সেই অশুভ জিনকে আটকে রাখবে ওর শরীরে। আমরা সবটাই শুনলাম, কিন্তু কিছুটাই বুঝলাম না। আমরা সব কিছু মৌলভী সাহেবের উপরেই ছেড়ে দিলাম, উনিই শেষ আশা। সেই রাতেই মৌলভী সাহেব নিজের প্রক্রিয়া শুরু করলেন। প্রথমে তো মৌলভী সাহেব একটা চাদর পেতে আমার বোনের খাটের ঠিক সোজাসুজি বসলেন আর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। আমার বোনকে 4-5 জন মিলে পাড়ার লোকেরা আর আমরা ধরে রেখেছিলাম। আমার বোন পুরো খাটে হুলুস্থুল মাচিয়ে রেখেছিল, চিল্লাচ্ছিল আর হাসছিল। হঠাৎ করে আমার বোনের গলার থেকে চিৎকার ভেসে আসছিল, একটা পুরুষ কণ্ঠস্বর, যেন এমন মনে হচ্ছিল যেন ওর খুব ব্যথা লাগছে। আমরা কাঁদছিলাম আমার বোনকে ধরে, কিন্তু ওকে ছাড়তে পারছিলাম না, কেন কি ছাড়লেই সে কিছু একটা করে বসবে।
হঠাৎ বুঝলাম বাড়ির বাইরে একদম জোরে হাওয়া বইতে শুরু করলো। তারপর হঠাৎ করে কিছুক্ষণ পরেই সব শান্ত হয়ে গেল। আমরা তো সবাই মিলে আমার বোনকে ধরেই ছিলাম। আমি হঠাৎ করে বুঝলাম আমার বোনের শরীরটা হঠাৎ করে নর্মাল টেম্পারেচার ফিরে আসছে। ওর শরীরের ঠান্ডা ভাবটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তখনই মৌলভী সাহেব উঠে দাঁড়ালেন আর বললেন, সেই জিন তো বেরোবে না, সে থাকবে আপনার বোনের শরীরে। কিন্তু আমি যে জিনকে চালান করেছি সে তাকে এর শরীরেই বন্দি করে রাখবে, এর কোনো ক্ষতি হতে দেবে না। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। আপনার বোনের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠবে। এই বলেই মৌলভী সাহেব বেরিয়ে গেলেন। তারপরে আস্তে আস্তে দেখলাম আমার বোনের জীবন সত্যি স্বাভাবিক হয়ে উঠছে। তাকে আমরা সবই জানিছি তার সাথে কি হয়েছে, সেও সব জানে। কিন্তু আজ 15 বছর কেটে গেছে, আমার বোন একদম স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছে। কিন্তু না সেই মৌলভী সাহেব বললেন, না আমরা জানতে পারলাম আজ অবধি যে কে সেই লোক বা সেই মহিলা যে আমার বোনের উপরে সোলেমানি তন্ত্র করেছিল। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।